লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। বেনাপোল বর্ডার পর্যন্ত মাত্র 188 জন সৈনিককে জীবিত অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছিল হাফিজ। ক্যাপ্টেন জলিলকে শাসানো হয়। বাংলাদেশের স্বাধীনতা কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্রই দাবিয়ে রাখতে পারবে না। যশোর ক্যান্টনমেন্ট থেকে পাক বাহিনীর বুর্জ ভেদ করে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ করতে করতে বর্ডার পেরিয়ে 8 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের অকুতোভয় সেনারা। বেনাপোল বর্ডার পর্যন্ত মাত্র 188 জন সৈনিককে জীবিত অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছিল হাফিজ। পুরো রেজিমেন্টের বাকি সবাই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। বেনাপোল পৌঁছে সেক্টর হেডকোয়ার্টার্সের কাছেই সে তার ক্যাম্প প্রতিষ্ঠা করে। বনগাঁ বিওপির বিপরীতে মুক্ত এলাকায় বাংলাদেশের পতাকা সমুন্নত রাখার পবিত্র দায়িত্ব যথাযথ বীরত্ব ও সাহসিকতার সাথে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে ফার্স্ট ইস্ট বেঙ্গলের বীর জওয়ানরা শেষ দিন পর্যন্ত পালন করেছিলেন। ক্যাপ্টেন হাফিজ আমার বিশেষ বন্ধু বিধায় ওর সাথেই আমার থাকার বন্দোবস্ত করি। বরিশাল ও খুলনায় একইভাবে 25শে মার্চ রাতের পর থেকে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার দায়িত্ব নেন ক্যাপ্টেন জলিল। তিনি ছিলেন আর্মড কোরের একজন সৈনিক এবং পরে মেধা বলে অফিসার হয়েছিলেন তিনি। পুলিশ বাহিনীর অস্ত্রাগার লুণ্ঠন করেই তিনি শুরু করেন প্রতিরোধ সংগ্রাম। তার সাথে যোগ দেন লেফটেন্যান্ট মেহেদি, লেফটেন্যান্ট জিয়া এবং লেফটেন্যান্ট নাসের। এছাড়াও তার সাথে যোগ দিয়েছিলেন ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন শাহজাহান ওমর, লেফটেন্যান্ট খুরশিদ প্রমুখ। লেফটেন্যান্ট খুরশিদ তথাকথিত আগরতলা মামলার একজন আসামিও ছিলেন। এরপর MA বেগ নামে একজন যুবক এসে 9ম সেক্টরে যোগ দেয়। তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন দক্ষ প্যারাশুট জাম্পার ও ফ্রগম্যান হিসাবে ট্রেনিং প্রাপ্ত সৈনিক বিধায় তাকে নৌবাহিনীতে শিপম্যান হিসাবে নিয়োগ করা হয়েছিল। 9 নম্বর সেক্টরকে গঠন করা হয় খুলনার কিছু অংশ, ফরিদপুরের কিছু অংশ এবং পুরো বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে। সেক্টর কমান্ডার নিযুক্ত হন ক্যাপ্টেন জলিল। স্বাধীনতা সংগ্রামের প্রথমার্ধে বরিশাল, পটুয়াখালীতে ক্যাপ্টেন মেহেদি, খুলনার সুন্দরবন এলাকায় লেফটেন্যান্ট জিয়া এবং সীমান্তবর্তী এলাকায় ক্যাপ্টেন হুদা যুদ্ধ পরিচালনা করেছিলেন। জুলাই মাসে 9 নম্বর সেক্টরকে পুনর্গঠিত করা হয়। বরিশাল জেলার দায়িত্ব দেওয়া হয় পাকিস্তান থেকে পালিয়ে আসা ক্যাপ্টেন শাহজাহান ওমরকে। পটুয়াখালীর দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন মেহেদিকে। সুন্দরবন ও খুলনার দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট জিয়াকে। পিরোজপুর, বাগেরহাট এলাকা দেওয়া হয় সুবেদার তাজুল ইসলামকে। ক্যাপ্টেন হুদাকে দেওয়া হয় সীমান্তবর্তী এলাকা। সেক্টর হেডকোয়ার্টার্স প্রথম স্থাপন করা হয় হাসনাবাদে, পরে সরিয়ে নেওয়া হয় টাকিতে। সেক্টর হেডকোয়ার্টার্সে থাকতেন ক্যাপ্টেন জলিল। অ্যাডজুসেন্টের দায়িত্বে নিয়োজিত ছিলেন ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ও মফিজ। এদের সাথে স্টাফ অফিসার হিসেবে ছিল ক্যাপ্টেন আরিফিন। সেক্টরের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র ছিল তাকিপুর। ইনচার্জ ছিলেন সুবেদার গোলাম আজম। 9 নম্বর সেক্টরের নৌবাহিনীর দায়িত্বে ছিলেন চিফ পেটি অফিসার MU আলম। সুন্দরবনে লেফটেন্যান্ট জিয়ার অধীনে ছিলেন ফুল মিয়া ও মধু। প্রথম পর্যায়ে টাকি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ এবং শমশেরনগরে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হলো। এরপর হিজলগঞ্জের ক্যাম্প উকসা পর্যন্ত বিস্তৃত করা হয়। এরপর বরিশাল, খুলনা অঞ্চলে ক্রমে যুদ্ধ ছড়িয়ে পড়ছিল। ক্যাপ্টেন জলিলকে শাসানো হয়। সীমিত গোলাবারুদ ও অস্ত্র নিয়ে মোকাবেলা করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল ক্যাপ্টেন জলিল এবং অন্যান্য অধিনায়কদের। প্রচুর অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদের প্রয়োজনীয়তা দেখা দেয়। এপ্রিলের শেষ সপ্তাহে ক্যাপ্টেন জামিল কোন কোর্সের মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় BSF এর সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। তাদের মাধ্যমে তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স তাকে কিছু হাতিয়ার ও গোলাবারুদ দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো বরিশাল নিয়ে যাবার পথে পথিমধ্যে খান সেনাদের এক আচমকা অ্যাম্বুশে আক্রান্ত হয়ে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরে আসেন। প্রবাসী সরকার এবং কর্নেল ওসমানী তার এই ধরনের উদ্যোগে ক্ষেপে ওঠেন।
বিশেষ করে কর্নেল ওসমানী তার প্রতি ভীষণভাবে রাগান্বিত হন এবং তাকে সেক্টর কমান্ডারের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেন। কিন্তু অন্যান্য কমান্ডাররা এবং আমি ও নূর কোনো রকমে কর্নেল ওসমানীকে বোঝাতে সক্ষম হই যুদ্ধের সেই প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেন জলিলের মতো একজন বীর এবং জনপ্রিয় কমান্ডারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হবে না। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে হতাশা সৃষ্টি হবে। আমাদের সবার আকুতি এবং অনুরোধে ক্যাপ্টেন কর্নেল তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, কিন্তু ক্যাপ্টেন জলিলকে ওই ধরনের উদ্যোগ ও গাফিলতির জন্য হুঁশিয়ার করে তাকে শাসিয়েছিলেন কড়াভাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রবাসী বাংলাদেশের অস্থায়ী সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের একাংশ ওই সিদ্ধান্ত পরিবর্তনে নাখোশ হয়েছিলেন। অন্যান্য অভিজ্ঞতা। আমি সালাম জানাই ওই সমস্ত যুবকদের চেতনা এবং দেশপ্রেমকে যারা মুক্তিযোদ্ধা হিসাবে জাতির মেরুদণ্ড হয়ে উঠেছিলেন। ইতিমধ্যে ঝড়ের বেগে আমার কাজ এগিয়ে চলেছে। কৃষ্ণনগর থেকে তকিপুর সমস্ত সেক্টর আমি ঝটিকা সফর করে বেড়াচ্ছি। আমার মূল দায়িত্ব যুব শিবির ও শরণার্থী শিবির থেকে গেরিলাদের রিক্রুট করে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সাথে সাথে সেক্টর ট্রুপসদের প্রশিক্ষণ ও অপারেশনের সাব সেক্টর কমান্ডারদের সাহায্য করা। এরই ফাঁকে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে পুনর্গঠিত করার কাজেও ক্যাপ্টেন হাফিজকে সাহায্য করছিলাম যতটুকু সম্ভব। রাত দিন পরিশ্রম করে জুন মাসের মধ্যে প্রায় 1010 গেরিলা রিক্রুট করে ফেলেছিলাম। তাদেরকে 200 থেকে 500 এর একটি ব্যাচে বিহারের চাকুলিয়া ট্রেনিং ক্যাম্পে 4 থেকে 6 সপ্তাহের ট্রেনিংয়ে পাঠানো হচ্ছিল। একই সাথে যুব শিবির এবং সাব সেক্টরগুলোতেও আমরা কয়েকটি ট্রেনিং ক্যাম্প প্রতিষ্ঠিত করেছিলাম। সেক্টরের নিয়মিত বাহিনীর অভিজ্ঞ সৈনিকরা গেরিলাদের হালকা অস্ত্র, গ্রেনেড, ডেমোলিশন, রেইড অ্যাম্বুশ, ম্যাপ রিডিং, আরবান এবং জঙ্গল ওয়ারফেয়ার, অবস্ট্যাকল প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছিলেন। লাইভ ফায়ারিংয়ের বন্দোবস্তও করা হয়েছিল টেম্পোরারি রেঞ্জ তৈরি করে। একই সাথে চলছিল মোটিভেশন ক্লাস। এখানে রিক্রুটের কাজে নিয়োজিত থাকাকালে একটি অভিজ্ঞতার কথা উল্লেখ না করে পারছি না। যুদ্ধকালে প্রায় 1 লাখের মতো মুক্তিযোদ্ধার ট্রেনিং নেয়, কিন্তু এর মধ্যে শতকরা 1% শরণার্থী শিবিরের লোক ছিল না। শরণার্থী শিবিরের আশ্রয় গ্রহণকারী বেশিরভাগ লোকই ছিলেন হিন্দু। তাদের মধ্যে খুব কম লোকের মাঝেই ট্রেনিং গ্রহণ করে শত্রুর মোকাবেলা করার জন্য যুদ্ধে যাওয়ার আগ্রহ দেখা যেত। বাংলাদেশ থেকে পালিয়ে শরণার্থী শিবিরে যারা আশ্রয় নিয়েছিল তারা পরিবারের সব সদস্য নিয়েই সেখানে থাকত। জীবন বাঁচানোর জন্য দুবেলা দুমুঠো আহারের নিশ্চয়তাও শিবিরে তাদের ছিল। বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা করার মতো তাদের খুব বেশি কেউই ছিলেন না। শিবিরে তাদের জীবনের নিরাপত্তাও ছিল। তাদেরকে নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা কারা করেছে, কিভাবে করেছে এ নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই। মনে মনে হয়তোবা তারা চাইতো কষ্টের কাজটুকু অন্যে করুক, তারা একদিন ধীরে সুস্থে ফিরে যেতে পারলেই হয়। শরণার্থী শিবিরের বাসিন্দাদের মধ্যে অনেকেরই আবার পশ্চিমবঙ্গে আত্মীয় স্বজন বিভিন্ন গ্রামে পার্টিশনের সময় এসে স্থায়ী বসতি স্থাপন করেছিল। মুক্তিযুদ্ধে যোগ দেবার চাপ এড়াতে বয়স্ক যুবকদের বর্ডার থেকে দূরে তাদের আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দিত। ওরা সেখানে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন পেশা গ্রহণ করে জীবন চালাতো। শরণার্থীদের মধ্যে এবং নিছক প্রাণের ভয়ে যারা দেশ ত্যাগ করছিলেন তাদের মধ্যে সুবিধাবাদী মনোবৃত্তি লক্ষ্য করা গেছে। যুদ্ধে তাদের বিশেষ কোনো অবদান ছিল না। কিছু থাকলে তা ছিল পরিস্থিতি সাপেক্ষে, স্বেচ্ছা প্রণোদিত হয়ে নয়। অনেক ক্ষেত্রে শরণার্থী শিবিরগুলোতে খুঁজেও সমর্থ লোক পেতাম না, পাওয়া যেত শুধু বুড়ো মানুষ ও শিশু মহিলারা। এরপরই বিপরীত অবস্থা ছিল যুব শিবিরগুলোতে। হাজার হাজার তরুণ, যুবক, ছাত্রছাত্রী, সমাজের অন্যান্য পেশাজীবী, সমর্থ ছেলেদের ভিড়ে প্রতিটি যুব শিবিরই ভরে থাকত সবসময়। বাসস্থানের সংকুলানের অভাবে অনেককে ফিরিয়েও দেওয়া হতো বাধ্য হয়ে। তারা তাদের আত্মীয় পরিজনদের বাংলাদেশে ফেলে রেখে ছুটে আসত সমস্ত ঝুঁকি নিয়ে, শুধুমাত্র মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ট্রেনিং গ্রহণ করে হাতিয়ার নিয়ে বাংলাদেশে ফিরে গিয়ে খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারা অতি কষ্টকর পরিবেশে যুব শিবিরে
দিনের পর দিন আধপেটা খেয়ে অনেক ক্ষেত্রে অভুক্ত থেকে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করত কবে তাদের রিক্রুট করে ট্রেনিংয়ে পাঠানো হবে। শত কষ্টেও তাদের মনোবল ভেঙে পড়তে দেখিনি। প্রত্যেকের মধ্যে দেখেছি প্রতিশোধের স্পৃহা এবং দেশকে স্বাধীন করার অঙ্গীকার। আজ একটি কথা স্পষ্ট করে স্বীকার করছি, শরণার্থী শিবিরে পালিয়ে আশ্রয় গ্রহণ করে যারা নিরাপদ জীবনযাপন করছিল তাদের তুলনায় হাজার রকমের ভয় ভীতি, অজানা আশঙ্কা ও সমূহ বিপদের মোকাবেলা করে সংখ্যাগরিষ্ঠ বাঙালি যারা দেশেই থেকে গিয়েছিল, স্বাধীনতার জন্য তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদানের মূল্য কোনো অংশে কম নয়। তাদের অনেককেই দিতে হয়েছে চরম আহুতি। তাদের আত্মত্যাগের স্পৃহা, আবেগ এবং দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয় ছিল জাতির গর্বের বিষয়। তাদের ওই ধরনের চারিত্রিক মনোবল দেখে আমার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্রই দাবিয়ে রাখতে পারবে না। দেশ একদিন স্বাধীন হবেই। আল্লাহ কখনোই তাদের এই ধরনের নিঃস্বার্থ ত্যাগ ব্যর্থ হতে দেবেন না। জনগণ, বিশেষ করে তরুণ সমাজের এমন স্বেচ্ছা প্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় মুক্তি সংগ্রামে যোগদানের নজির বিশ্বে খুব কম জাতির স্বাধীনতার সংগ্রামের ইতিহাস খুঁজে পাওয়া যায়। গণচীন, সোভিয়েত ইউনিয়ন, ইন্দো চায়না, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, পূর্ব ইউরোপের এ ধরনের গর্বের দাবি করতে পারবে না। এ সমস্ত দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে বৃহত্তর কোনো সংঘর্ষের সুযোগ কিংবা যুদ্ধকালীন এবং এর পরবর্তী অবস্থাতে প্রয়োজনীয় রাজনৈতিক এবং সামরিক প্রস্তুতির পর। এর সত্য খণ্ডাবার কোনো সুযোগ নেই। অন্য কেউ নয়, শুধুমাত্র তারাই ইতিহাস সৃষ্টি করেছে। যদি কোনো গোষ্ঠী, পার্টি এককভাবে নিজেদের স্বাধীনতার চ্যাম্পিয়ন হিসাবে মনে করে, তবে সেটা হবে সত্যের বরখেলাপ এবং এক অমার্জনীয় ধৃষ্টতা। সার্বিকভাবে স্বাধীনতার কৃতিত্ব দেশের জনগণ এবং বিশেষভাবে নিঃস্বার্থ ত্যাগী মুক্তিযোদ্ধাদের। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।